প্রাক শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাইকে আমার শুভেচ্ছা থাকলো, গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসার সমবয়সীদের শুভকামনা। সবাই আনন্দে দীপাবলিকে উপভোগ করুন। হ্যাপি দিওয়ালি, সেফ দিওয়ালি। তো আজকে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি রোজকারের মতো আজকে একটা টপিকস নিয়ে, যেটা ফার্মাসি এবং নার্সিং বা অন্যান্য মেডিকেল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই টপিক্সটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করব। তার নাম হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। নজোকোমিয়াল ইনফেকশন। সো হোয়াট ইজ নজোকোমিয়াল ইনফেকশন? হোয়াট ইজ নজোকোমিয়াল ইনফেকশন? নজোকোমিয়াল ইনফেকশন এর আরেকটি নাম, সেটা হচ্ছে হসপিটাল acquired infection or hospital related infection। তার মানে বেসিক্যালি তাহলে হোয়াট ইজ নজোকোমিয়াল ইনফেকশন? নজোকোমিয়াল ইনফেকশন মানে হচ্ছে যে ইনফেকশানটা, ধরো আজকে পেশেন্ট ভর্তি হলো, তখন কোনো পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হচ্ছে তখন কোনো ইনফেকশান নেই, বা ইনফেকশানের কোনো ইনকিউবেটেড ইনফেকশান নেই। তার মানে কি, হোয়াট ইজ নজোকোমিয়াল ইনফেকশান? না, আফটার বা ডিউরিং admission into hospital, or in course of treatment, if there is no pre-existent infection, either its full course or incubation, and a new infection is traced, that new infection is called nosocomial infection. That is called nosocomial infection. So what is nosocomial infection? Now suppose ধরো কোনো একটা পেশেন্ট আইদার ভর্তি আছে অথবা ভর্তি হয়েছে। যখন সে ভর্তি হয়েছিল তখন তার কোনো ইনফেকশান ছিল না, অথবা তার কোনো ইনফেকশান ইনকিউবেশন পিরিয়ডে ছিল না। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে, ধরো আজকে যে জার্মটা ঢুকছে সেই জার্মটা কতদিন পর তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন করবে। ধরো আজকে আমি একটা কাটা ফল খেয়ে নিলাম, কাটা ফলের মধ্যে ধরো হেপাটাইটিস ভাইরাস ছিল। সেই ভাইরাসটা আমার শরীরে ঢুকলো, আমার লিভারকে কতদিন পর, মানে আমার লিভারকে ইনফেক্টেড করলো, বাট আমি আজকেই তার সিমটমসগুলো পেলাম না, আমি কতদিন পর সেই ক্লিনিক্যাল সিমটমসগুলো পাবো। ধরো আজকে আমি একটা কাটা ফল, ধরো সাপোজ দিস ইজ দ্য তরমুজ, আমি খেয়েছি, ভালো কথা। সো এখানটায় কী ছিল? হেপাটাইটিস ভাইরাস ছিল। তো এই হেপাটাইটিস ভাইরাস বেসিক্যালি আমার
মুখের মধ্যে ঢুকে আমার কিন্তু লিভারকে কি হচ্ছে, অ্যাফেক্ট করবে। সো লিভারে গিয়ে এ কিন্তু অ্যাফেকশান করছে, মাল্টিপ্লিকেশান হচ্ছে, ভাইরাস যেভাবে শরীরে মাল্টিপ্লাই হয় সেইভাবে হয়ে কতদিন পর আমার পেট ব্যথা, আমার একটা জন্ডিস মতন অবস্থা, আমার একটা ম্যালাইস বা দুর্বলতা, কতদিন পর অ্যানোরেক্সিয়া, খেতে মানে খিদা না হওয়া, ইভিন ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলোপ্যাথি, এগুলো কতদিন পর আমি কিন্তু ক্লিনিক্যালি পাবো, সেইটুকু পিরিয়ড। ধরো আজকে খাওয়ার পর আমি 5 দিন পর আমার জ্বর, বমি, গা বমি, জন্ডিস এগুলো আসছে। এই 5 দিনটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আজকে তোমার মশা কামড়ালো, ম্যালেরিয়ার জীবাণু তোমার শরীরে ঢুকলো, আজ থেকে 7 দিন পর দেখা গেলো তোমার জ্বর এলো, সেই 7 দিনটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে germ entry into the body, the period between the germ entry into the body and clinical presentation, that is called incubation period. Clear? তো তাহলে what is nosocomial infection? The nosocomial infection is a special type of infection. It's a special category of infection যেখানটায় পেশেন্ট যখন অ্যাডমিশন হচ্ছে অথবা পেশেন্ট যখন তার ট্রিটমেন্টরত অবস্থায় রয়েছে, দুটোই হতে পারে, আইদার অ্যাডমিশন হচ্ছে অথবা ট্রিটমেন্টরত অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে আগে কোনো রকমভাবে অ্যাক্টিভ ইনফেকশান ছিল না, ফুল কোর্স বা অ্যাক্টিভ ইনফেকশান ছিল না, অথবা কোনো ইনফেকশান ইনকিউবেটেড অবস্থায় ছিল না, এবং সে যখন নতুন করে একটা ইনফেকশানে আক্রান্ত হচ্ছে, সেই ইনফেকশানকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান। হসপিটালে এসে অ্যাকোয়ার করছে ইনফেকশানে, অথবা হসপিটাল রিলেটেড ইনফেকশান, দ্যাট ইজ কল্ড নজোকোমিয়াল ইনফেকশান। সাধারণত ভর্তির প্রায় 48 ঘন্টা পর তার যদি নতুন কোনো ইনফেকশানের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান আমরা ধরতে পারি। কী কী প্রেজেন্টেশন দেখা যেতে পারে? প্রেজেন্টেশন বিভিন্নভাবে হতে পারে। কী কী প্রেজেন্টেশন? ইনফেকশানের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, এছাড়া ম্যালাইস মানে দুর্বলতা, এছাড়া অ্যানোরেক্সিয়া মানে খেতে অনীহা, এছাড়া তোমার কনফিউশন, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, কিছু কিছু জায়গায় পেনও আসতে পারে। সো দিস আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ দ্য ইনফেকশান। এবার ইনফেকশান কিছু অর্গান স্পেসিফিক, সেটা যদি ব্রেনে হয় তাহলে মেনিনজাইটিস লাইক সিমটমস তৈরি হবে, সেটা যদি হার্টে হয় তাহলে এন্ডোকার্ডাইটিস লাইক সিমটমস তৈরি হবে, সেটা যদি সাইনাসে হয় তাহলে সাইনোসাইটিস লাইক সিমটমস তৈরি হবে, সেটা যদি ইউরিনারি ট্র্যাক্টে হয় তাহলে ইউটিআই লাইক সিমটমস এবং সিস্টিসিস লাইক সিমটমস তৈরি হবে, সেটা যদি লিভারে হয় তাহলে হেপাটাইটিস লাইক সিমটমস তৈরি হবে, সেটা যদি স্কিনে হয় তাহলে তোমার স্কিন এবং সফট টিস্যু ইনফেকশান হতে পারে। সো বিভিন্ন অর্গান স্পেসিফিক ইনফেকশন, প্রত্যেকটাতেই হালকা ফিভার থাকবে, একটা দুর্বলতা থাকবে, একটা খিদার অনীহা থাকবে, একটা গা বমি থাকবে, একটা ডিপ্রেশন থাকবে, অনেক সময় কিন্তু অক্সিজেন, এবার ট্রাবলড ব্রিদিং হতে পারে, সেটা যদি নিউমোনিয়া হয় তাহলে ট্রাবলড ব্রিদিং হতে পারে, ফাস্ট হার্ট রেট, ট্র্যাকিকার্ডিয়া থাকতে পারে, অথবা কিছু কিছু সময় কিন্তু ব্র্যাডিকার্ডিয়াও হতে পারে, প্রেসার ড্রপ করতে পারে, অল্টার্ড বিপি ব্লাড প্রেসার ড্রপ করতে পারে। তো সেক্ষেত্রে বেসিক্যালি আমরা কিন্তু সোকল্ড দিস ইজ দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ দ্য ইনফেকশান, এবং এই ইনফেকশানগুলো যদি একটা পেশেন্ট অ্যাডমিশানের 48 ঘন্টা পর থেকে শুরু হয়, মেবি তোমায় কিন্তু এই নজোকোমিয়াল ইনফেকশান বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান কিন্তু তোমাকে এটা
ভাবতে হবে। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশানের বিভিন্ন টাইপ রয়েছে। মোস্ট কমন টাইপ আমাদের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার ক্লাসিফাই করেছে। এরা দুভাগে ক্লাসিফাই করে। বেসিক্যালি আমরা ক্লাসিফিকেশান অনুযায়ী খুব ভেরি কমন বা কমনেস্ট অ্যান্ড ডেডলিয়েস্ট, যে কোনো ইনফেকশানই প্রচণ্ড কমন এবং খুব ডেডলি যদি তাকে চিকিৎসা না করা হয়। তো এবং মডারেট টাইপ। সো ভেরি কমন, central line associated blood infection। আমাদের এই যে সার্জিক্যাল সাইট ইনফেকশানে প্রধানত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া এবং কিছু ইস্ট দায়ী। তার মধ্যে কমন কিন্তু ব্যাকটেরিয়া, দেন কিন্তু ফাঙ্গাস, দেন কিন্তু ভাইরাস, দেন কিন্তু কিছু প্রোটোজোয়া অ্যান্ড ইস্ট। তো সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড ইনফেকশান জিনিসটা কি একটু বুঝে নিই। না, সেন্ট্রাল লাইন বলতে আমরা আমাদের অনেক সময় আমাদের বড় ক্যালিবারের ভেনগুলো, বড় ক্যালিবার ভেন বলতে ধরো এই হচ্ছে একটা ভেন সবসময় ক্যালিবার বড়, এই ধরো একটা ভেন আর এর থেকে একটু ডায়ামিটার বেশি, এই ধরো একটা ভেন। ধরো এই বড় ক্যালিবার ভেনটা হার্টের খুব কাছাকাছি রয়েছে। কার কাছাকাছি রয়েছে? হৃৎপিণ্ডের খুব কাছাকাছি রয়েছে। তাহলে হৃৎপিণ্ডের কাছাকাছি থাকলে এই বড় ক্যালিবার হওয়ার জন্য আমি যদি এখানে ওষুধ বা ব্লাড দিই তাহলে সে দ্রুত কিন্তু হৃৎপিণ্ডে আসবে এবং হৃৎপিণ্ডও কিন্তু তাকে দ্রুত পাম্প করে বডিতে ছড়িয়ে দিতে পারবে। দেখো, ছোট ক্যালিবার ভেনগুলো অনেকটা হৃৎপিণ্ড থেকে দূরে রয়েছে। হৃৎপিণ্ড থেকে কী রয়েছে? ধরো অনেকটা দূরে রয়েছে। তাহলে হৃৎপিণ্ড থেকে যদি অনেকটা দূরে থাকে তাহলে আমি যদি এখানটায় কোনো ওষুধ বা কোনো ব্লাড দিই তাহলে তাকে হৃৎপিণ্ডে পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগছে, হৃৎপিণ্ডে পৌঁছাতে অনেকটা টাইম লাগছে। বাট বড় ক্যালিবার ভেনে আমি যদি ইমার্জেন্সি কোনো ওষুধ দিই তাহলে সে হৃৎপিণ্ডে পৌঁছাতে খুব দ্রুত সময় নিচ্ছে, খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছে এবং দ্রুত কিন্তু সে জেনারেল সার্কুলেশনে ছড়িয়ে পড়ে কোষে কোষে ছড়িয়ে পড়ছে। ঠিক সিমিলার আমি এখানটায় যেহেতু ক্যালিবার বড় এবং যেহেতু হৃৎপিণ্ডের কাছাকাছি অবস্থিত, তাহলে আমি এখানে ম্যাক্সিমাম ভলিউম আমি ট্রান্সফার করতে পারি। কারণ ম্যাক্সিমাম ভলিউম আমি এখানে যখন ট্রান্সফার করব তখন ইনপুট খুব তাড়াতাড়ি করে হার্টে আসছে এবং হার্টও খুব র্যাপিডলি কিন্তু পাম্প করে আউটপুট বার করছে। বাট এখানে যখন আমি ম্যাক্সিমাম ভলিউম ট্রান্সফার করব তখন এই ম্যাক্সিমাম ভলিউমের কিছু অংশ এখানে জমে যাবে, সে হার্টে আসবে, তারপরে পাম্প করে বার করবে। তার মানে টাইমটা এখানে বেশি লাগছে। তার মানে বলতে চাইছি আমাদের বিশেষ করে পেরিফেরাল ভেন, বিশেষ করে কি পেরিফেরাল ভেনগুলোর যেহেতু ক্যালিবার কম এবং লং ডিস্ট্যান্ট এবং ফ্রম হার্ট লং ডিস্ট্যান্ট ফ্রম হার্ট এবং যেহেতু ক্যালিবার কম, তার ফলে কি হয়? তার ফলে আমি এখানে ইমার্জেন্সি ড্রাগ এবং
ম্যাসিভ ভলিউম ট্রান্সফার, ম্যাসিভ ভলিউম ট্রান্সফার বলতে বেসিক্যালি বেশি পরিমাণে ভলিউম, সেটা ফ্লুইড হতে পারে, সেটা ব্লাড হতে পারে, অথবা ব্লাড ট্রান্সফিউশন, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এগুলোতে করলে কি হয় না, অনেকটা টাইম লেগে যায়। ধরো পেশেন্টের ব্লাড প্রেশার প্রচণ্ড কম, ধরো একটা শক স্টেজে আসছে, তাহলে ধরো এই পেশেন্টটি শক পেশেন্ট, তো এই পেশেন্টটি শক পেশেন্ট, তাহলে একে আমি ব্লাড প্রেশার বাড়াতে হবে, কিছু আয়নোট্রপিক ওষুধ দিতে হবে, স্পেশালি নরঅ্যাড্রিনালিন, স্পেশালি ডবুটামিন, স্পেশালি ভ্যাসোপ্রেসিন। তো সেগুলো আমি হাতের ভেনের মধ্য দিয়ে ট্রান্সফার না করে আমি যদি হৃৎপিণ্ডের কাছাকাছি অবস্থিত আমি যদি ভেনের মধ্যে ট্রান্সফার করি, তাহলে সে দ্রুত সার্কুলেশন পাম্পে পৌঁছাচ্ছে এবং দ্রুত কিন্তু সে বডিতে গিয়ে কোষের উপর সহজে ইফেক্ট করছে। আর দ্যাটস ওয়াই আমরা কিন্তু বেসিক্যালি তোমার জুগুলার ভেন, অথবা সাবক্লেভিয়ান ভেন, তো এটা দিস ইজ দ্য জুগুলার ভেন, এবং সেটা কি ব্র্যাকিওসেফালিক ভেন। সেই ব্র্যাকিওসেফালিক ভেন কিন্তু আলটিমেটলি সুপিরিয়র ভেনে কাভার মাধ্যমে কি হচ্ছে, সুপিরিয়র ভেনে কাভার মাধ্যমে তোমার ডান দিকের অট্রিয়ামে যুক্ত হয়েছে। তাহলে বেসিক্যালি দেখো এখানটায় ধরো সাপোজ এইটা হচ্ছে রাইট অট্রিয়াম, ডান অলিন্দ, সো এইটা হচ্ছে ডান অলিন্দ, এবং এখানটায় ইন্টারনাল জুগুলার ভেন বা কমন জুগুলার ভেন এবং তোমার সাবক্লেভিয়ান ভেন এসে যুক্ত হয়ে তোমার সুপিরিয়র ভেনে কাভার মাধ্যমে তোমার হার্টের ডান দিকের চেম্বারে যুক্ত হয়েছে। এবারে কম্পেয়ার করো, ধরো তোমার এখানে হাত আছে, দিস ইজ দ্য হ্যাড। তাহলে এই হাতে তোমার ধরো এইখানটায় পেরিফেরাল ভেন আছে, এই ভেনে আমি ধরো মেডিয়ান ভেন রয়েছে, ধরো এটা মেডিয়ান ভেন, তো এই মেডিয়ান ভেনে আমি যখন ইনফিউশন করছি কোনো ড্রাগ, তাহলে সে মেডিয়ান ভেন থেকে অ্যাক্সিলারি ভেন থেকে সাবক্লেভিয়ান ভেন, দেন তারপরে সুপিরিয়র ভেনে কাভা, দেন হার্টে আসছে। তাহলে দেখো এখান থেকে কোথায় যাবে, সাবক্লেভিয়ান ভেনে যাবে, সাবক্লেভিয়ান ভেন থেকে সে হৃৎপিণ্ডে আসবে। ভালো করে দেখো, তাহলে আমি যদি হাতের এইখানটায় যদি আমি কোনো ইঞ্জেকশন দিই ভেনে, তাহলে সেই ভেন থেকে সেই রক্তটা আলটিমেট কোথায় আসছে, তোমার বলো
সাবক্লেভিয়ান ভেনে আসছে, আলটিমেট কোথায় আসছে, আলটিমেট সাবক্লেভিয়ান ভেনে আসছে। সাবক্লেভিয়ান ভেন থেকে কোথায় আসছে বলো, ব্র্যাকিওসেফালিক ভেনে আসছে। ব্র্যাকিওসেফালিক ভেন থেকে কোথায় আসছে, আলটিমেট সুপিরিয়র ভেনে কাবাতে আসছে। তার মানে বেসিক্যালি আমার এখান থেকে এখানে আসতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে। তার থেকে বেটার আমি যদি এইখানটায় কোনো রকমভাবে, এই ভেনটায় আমি যদি কোনো রকমভাবে ওষুধ ঢুকিয়ে দিতে পারি বা ব্লাড ঢুকিয়ে দিতে পারি, তাহলে সে কোথায় তাড়াতাড়ি চলে আসছে, হার্টে চলে আসছে। অথবা আমি এই সাবক্লেভিয়ান ভেনে যদি আমি কোনো রকমভাবে ব্লাড ঢুকিয়ে দিতে পারি বা কোনো ওষুধ দিতে পারি, তাহলে সেটা কোথায় চলে আসছে, হার্টে চলে আসছে। অথবা অনেক সময় আমাদের পায়ের কাছে, সাপোজ দিস ইজ ইউর ট্রাঙ্ক, এবং এইখান থেকে সাপোজ দিস ইজ দ্য লেক। তো আমাদের পায়ের কাছে একটি কে রয়েছে, বড় ক্যালিবারের ভেন রয়েছে, দ্যাট ইজ এ ফিমোরাল ভেন। তো ফিমোরাল ভেনেও যদি আমি দিই, তাহলে ফিমোরাল ভেনের কিন্তু খুব তাড়াতাড়ি ইনফিরিয়র ভেনে কাভার মাধ্যমে কোথায় চলে আসে, হার্টে চলে আসে। তার মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম ট্রান্সফার করব। কোথায়, ম্যাক্সিমাম ভলিউম ট্রান্সফার। কারণ এই ভেনের ক্যালিবার আর এই ভেনের ক্যালিবার কিন্তু অনেকটা বড়, এই সব অনেকগুলো বড়, এবং এরা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর রয়েছে। সো দ্যাটস এ সেন্ট্রাল ভেন। সো ম্যাক্সিমাম ভলিউম ট্রান্সফার করতে পারবো। এবং সেকেন্ড হচ্ছে তোমার র্যাপিড অ্যাকশান হবে। তো এই দুটো যখন অবজেক্টিভ থাকবে, তখন কিন্তু আমরা কাজ করব। কি কাজ করব না, তখন আমরা কি করব, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ব্যবহার করব। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, অ্যাকচুয়ালি ক্যাথেটার মানে হচ্ছে একটা কন্ডুইট বা পাইপ। দেখো আমার এই হচ্ছে রক্তনালী, এই রক্তনালীর মধ্য দিয়ে হামেশা রক্ত পরিবাহিত হচ্ছে, হামেশা কি হচ্ছে, রক্ত পরিবাহিত হচ্ছে। এবারে এই রক্তনালীর মধ্যে বারংবার আমি ইঞ্জেকশান খুঁচিয়ে, আমি সিরিঞ্জ দিয়ে কোনো রকম ফ্লুইড বা কোনো রকমভাবে ওষুধ বা কোনো রকম ব্লাড এগুলো টানবো, এগুলো দেবো, বারবার প্রিক করব, নিডল ইঞ্জুরি করব, বারবার প্রিক করব, অথবা বারবার আমি ব্লাড টানার সময় প্রিক করব, এগুলো না করে সায়েন্টিস্টরা দেখলো আমি যদি এই পাইপের মধ্যে, এটা তো একটা পাইপ, এটা একটা ব্লাড ভেসেল, এই পাইপের মধ্যে যদি আমি একটা ছোট্ট পাইপ ঢুকিয়ে দিই, সরু যদি আমি একটা পাইপ ঢুকিয়ে দিই, তাহলে দিয়ে পাইপের মুখটাকে যদি আমি এরকম স্টপার দিয়ে বন্ধ করে দিই, তাহলে আমার যখন দরকার হবে কোনো ওষুধ দিতে, এই স্টপারটাকে আমি খুলে আমি ওষুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার ও স্টপারটাকে বন্ধ করে দিলাম। যখন দরকার হবে আমার কোনো ব্লাড স্যাম্পল ড্র করতে, তাহলে স্টপারটাকে আমি খুললাম, দিয়ে কী করলাম, স্যাম্পলটা নিলাম, দিয়ে আবার স্টপারটাকে বন্ধ করে দিলাম। তার মানে বেসিক্যালি এই পাইপটা থাকার ফলে আমার বারবার করে কিন্তু নিডল প্রিকিং করতে হচ্ছে। কারণ নিডল প্রিকিংয়ে ইনফেকশান চান্স অনেকটা বেশি, পেশেন্ট রিজেকশান চান্স অনেকটা বেশি, র্যাপিডলি ট্রান্সফার করা যায় না, সঙ্গে সঙ্গে দ্রুত কাজ করা যায় না, নিডল ইঞ্জুরি হতে পারে, হেপাটাইটিস হতে পারে, সব বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমার কিন্তু বারবার করে ওষুধ দিতে হবে, বারবার করে নিডল প্রিক করা একটা প্রিপারেশান দরকার। তো তার থেকে বরঞ্চ আমি একটা ক্যাথেটার কিন্তু ইনডুয়েলিং ক্যাথেটার, এখানে কিন্তু ক্যাথেটার কয়েকদিনের জন্য রেখে দিলাম, দিয়ে কিন্তু যখন আমার দরকার ক্যাথেটারের স্টপারটা খুলে আমি কি করলাম, ওষুধ দিলাম, ক্যাথেটারের স্টপারটা খুলে ব্লাড দিলাম, ক্যাথেটারের স্টপারটা খুলে স্যালাইন দিলাম, ক্যাথেটারের স্টপারটা খুলে রিঙ্গার ল্যাকটেট দিলাম, অথবা কখনো আমি ব্লাড ড্র করলাম, কোনো স্যাম্পল ড্র করলাম, এটসেট্রা এটসেট্রা। দ্যাট ইজ কল্ড ভেনাস ক্যাথেটার। কারণ যেহেতু এটা আমরা ভেনের মধ্যে রাখছি, বা আর্টারির মধ্যে হতে পারে, ভেনাস ভেনের মধ্যে হতে পারে, দ্যাট ইজ কল্ড ভেনাস ক্যাথেটার। অথবা অনেক সময় কোনো রক্তনালীতে ডায়াগনস্টিকের কাছে কোথাও কোনো ব্লক আছে কি না, কোনো অবস্ট্রাকশান আছে কি না, আমরা কিন্তু কিছু
কালার দিই, যাকে আমরা ডাই বলে থাকি, ডাই দিয়ে আমরা দেখার চেষ্টা করি ব্লাড ফ্লোটা কেমন হচ্ছে। তো সেটাও আমরা ক্যাথেটার করতে পারি, অথবা অনেক সময় ক্যাথেটারের মাধ্যমে আমরা ইন্ট্রাভাস্কিউলার কোনো ব্লকেজকে ওপেন করতে পারি। তো এই ক্যাথেটার, ভেনাস ক্যাথেটার বা আর্টারিয়াল ক্যাথেটার, এগুলো কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা অংশ মডার্ন চিকিৎসা বিজ্ঞানে। তো এই যে ক্যাথেটার, এই ক্যাথেটার কিন্তু ইনডুয়েলিং, মানে ভেনের মধ্যে বা আর্টারির মধ্যে রাখা হচ্ছে, এবং এই ক্যাথেটার সাধারণত স্টিরাইল, কারণ মাল্টিপল ইউজের জন্য সাধারণত স্টিরাইল। বাট অনেক সময় এই ক্যাথেটারের গায়ে কিছু জার্ম কিন্তু জমতে থাকে। এক্স্যাক্টলি কি হয়, ধরো এই হচ্ছে ক্যাথেটার, এই ক্যাথেটারের গায়ে জার্মগুলো অ্যাটাচ হতে থাকে, একে আমরা বলি ফিক্সেশন। জার্মগুলো ফিক্স হচ্ছে। তারপর তারা কি করছে না, তারপর তারা কিছু প্রোটিন, কিছু কার্বোহাইড্রেট, এক ধরনের স্লাইম মানে এক ধরনের স্লিপারি এক ধরনের স্ট্রাকচার তৈরি করছে, তো সেখানে আরও মাল্টিপ্লাই করছে। তাহলে কি হলো, প্রথম একটা জার্ম অ্যাটাচড হলো এর গায়ে, তারপর তারা আরও মাল্টিপ্লাই করে তারপর তারা কি করলো, বিভিন্ন সাবস্ট্যান্স রিলিজ করে এইখানটায় ফিক্সড হয়ে অ্যাটাচড হয়ে গেল। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি বায়োফিল্ম। কি বলি? বায়োফিল্ম। এবং এগুলো সাধারণত ময়েস্ট স্ট্রাকচার, কারণ এর মধ্যে ব্লাড ফ্লো হচ্ছে, ময়েস্ট স্ট্রাকচার। সব ময়েস্ট স্ট্রাকচারের গায়ে কিন্তু বায়োফিল্ম তৈরি করলো। তার মানে আমি কি বললাম, তা এই যে ক্যাথেটার আমি ভেতরে ঢুকিয়েছিলাম, এই ক্যাথেটারের গায়ে এই জার্মগুলো অনেক সময় বায়োফিল্ম তৈরি করে। এই বায়োফিল্ম দু ধরনের, ওয়ান ইজ ডিটাচেবল বায়োফিল্ম, ওয়ান ইজ নন ডিটাচেবল বায়োফিল্ম। তো বায়োফিল্মগুলো যদি ডিটাচেবল হয়, তাহলে রক্তের স্রোতে এখান থেকে কিছু অংশ সেপারেট হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। ও একে আমরা বেসিক্যালি তোমার সেপটিক থ্রম্বি বলতে পারি। একে আমরা কি বলতে পারি? সেপটিক সেপটিক এমবলি। কারণ কি, এগুলো সেপসিস তৈরি করতে পারে বা ইনফেকশন তৈরি করতে পারে। এমবলি মানে সেই ধরনের সাবস্ট্যান্স যারা এক জায়গা থেকে অরিজিন এক জায়গায়, বাট সেখান থেকে ডিটাচ হয়ে গিয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী জায়গায় গিয়ে অ্যাটাচ হয়ে যায়। দ্যাট ইজ কল্ড এমবলি। তো সেপটিক এমবলি তৈরি করতে পারে। তো এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় প্রধানত আমাদের ক্যাথেটার, পলিভিনাইল ক্যাথেটার আমরা ব্যবহার করব। এবং যদি ইনফেকশানের স্ট্রেস পাওয়া যায়, বিশেষ করে 48 আওয়ারের মধ্যে যদি ইনফেকশানের ট্রেস পাওয়া যায়, তাহলে ক্যাথেটার খুলে ফেলা উচিত। দিয়ে অ্যান্টিবায়োটিক প্রপারলি ক্যাথেটার বা ব্লাড থেকে স্যাম্পল নিয়ে প্রপারলি কিন্তু তার কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট করে প্রপারলি অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর যখন সিমটমসগুলো রেজলিউশন হচ্ছে, তখন ক্যাথেটার প্রবেশ করানো উচিত। অথবা অ্যানাদার সাইডে, ফিমোরাল সাইডে আমরা ক্যাথেটার, মানে ডিফারেন্ট সাইটে আমরা ক্যাথেটারকে ইন্ট্রোডিউস করতে পারি। সো বেসিক্যালি তোমার এই ধরনের ইনফেকশান, মানে সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড ইনফেকশান,
সাধারণত কিছু ব্যাকটেরিয়া করে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাফাইলোকাস অরিয়াস, স্ট্যাফাইলোকাস অরিয়াস, স্ট্যাফাইলোকাস স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। তো স্ট্যাফাইলোকাস অরিয়াস এবং বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়া। এছাড়া কিছু ভাইরাস করে, যেমন ক্যান্ডিডা, ক্যান্ডিডা অ্যাবলিক্যান্স, ক্যান্ডিডা অরিস, ক্যান্ডিডা অরিস। সো এই ধরনের ফাঙ্গাস, এই ধরনের ব্যাকটেরিয়া প্রধানত দায়ী। সাধারণত ওল্ড এজ টু এক্সট্রিম এজ, টু এক্সট্রিম এজ যে কোনো ইনফেকশান সাধারণত কিছু ফ্যাক্টর দায়ী। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এক্সট্রিম এজ। এক্সট্রিম এজ বলতে বাচ্চা এবং বয়স্ক দুজনেই কিন্তু, বুড়োদের বলা হয় সেকেন্ড চাইল্ডহুড এজ। ফার্স্ট চাইল্ডহুড মানে রিয়েল বাচ্চা, আর বুড়োরাও কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায় বলে শেক্সপিয়ারের কথা অনুযায়ী সেকেন্ড চাইল্ডহুড। সো এই দুটো এক্সট্রিম এজে আমাদের হোস্ট ইমিউনিটি অনেকটা কমে যায়, তার ফলে কিন্তু ইনফেকশান রেট কিন্তু অনেকটা বাড়ে। এছাড়া যদি কোমরবিডিটিস থাকে, কোমরবিডিটিস কি না, কোমরবিডিটিস বেসিক্যালি ধরো ডায়াবেটিস মেলাইটাস, তারপর ধরো স্মোকিং হিস্ট্রি, তারপর ধরো অ্যালকোহল হিস্ট্রি, তারপর ধরো ক্যান্সার পেশেন্ট, কারণ ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি ইমিউনোথেরাপি চলে, কেমোথেরাপি চলে। কেমোথেরাপি কিন্তু ইমিউনিটিকে সাপ্রেস করে। তারপর ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, তারপর ধরো অটো ইমিউন ডিসঅর্ডার পেশেন্ট, আর্থারাইটিস, কারণ তাদের ক্ষেত্রে অনেক সময় ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস পাওয়া যায়। এইডস পেশেন্ট, প্রলংড যাদের সার্জারি হয় তাদের ক্ষেত্রে ইনফেকশান রেট অনেকটা বাড়ে। তো সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন পেশেন্ট, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, তো এদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশান রেট প্রচুর। সো এই সমস্ত পেশেন্ট এবং প্রিভিয়াস 6 মান্থস কোনো মেজর ইনফেকশান, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রিভিয়াস হ্যাপাজার অ্যান্টিবায়োটিক ইউজ। তাহলে কোন কোন লোকেরা বেশি ইনফেকশান প্রোন না, যারা বৃদ্ধ অথবা বাচ্চা, যাদের প্রিভিয়াস কোনো 6 মাসের মধ্যে কোনো মেজর ডিজিজ হয়েছিল, দীর্ঘদিন বেড রেস্ট ছিল, যাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহলিক, তোমার বোন ম্যারো অ্যাপ্লাসিয়া বা ডিসপ্লাসিয়া, যাদের লিম্ফোমা, লিউকেমিয়া জাতীয় ক্যান্সার এবং কেমোথেরাপি চলছে, এবং যাদের এইডস রয়েছে, যাদের অনেকটা বেশি করে ব্লাড ট্রান্সফিউজ করতে হয়, যাদের মাল্টিপল ব্লাড ডোনার অথবা মাল্টিপল ব্লাড রিসেপ্টার, দুটোই হতে পারে। মাল্টিপল ব্লাড ডোনার বারবার করে ব্লাড দিচ্ছে, যেখান থেকে ক্রস ইনফেকশন হতে পারে, অথবা মাল্টিপল ব্লাড রিসেপ্টার। এবং নর্মালি যাদের আগে হসপিটালে ভর্তি হওয়ার আগে
প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ করেছে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। সো তারা কিন্তু ইনফেকশান হওয়ার জন্য তারা আদর্শ ব্যক্তি, তাই তাদেরকে বলা হয় হাই রিস্ক পেশেন্ট, তাহলে এই এদের ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি চান্স থাকে। এবং সেই সমস্ত পেশেন্টগুলো অটোমেটিক্যালি হাই রিস্ক। এবারে তারা যদি দীর্ঘদিন হসপিটালে থাকে, কি থাকে, প্রলংড হসপিটাল, মানে কি, এরা তো অটোমেটিক্যালি হাই রিস্ক, ধরো একটা ডায়াবেটিক পেশেন্ট, এরা তো অটোমেটিক্যালি হাই রিস্ক পেশেন্ট। এবারে তাদেরকে যদি দীর্ঘদিন হাসপাতালে রাখা হয় তাহলে এই নজোকোমিয়াল ইনফেকশান রেট কিন্তু অনেকটা বাড়তে থাকে। ঠিক সিমিলার, তাদেরকে যদি প্রোলংড টাইম অফ ক্যাথেটারাইজেশন টাইম, তার মানে বেসিক্যালি ধরো সাপোজ এই হচ্ছে সাবক্লেভিয়ান ভেন, এই সাবক্লেভিয়ান ভেনের মধ্যে আমি যখন ক্যাথেটার প্রবেশ করাবো তখন অবশ্যই আমাকে স্কিন প্রিপারেশান, প্রপারলি অ্যাসেপটিক প্রোটোকল, তাকে প্রপারলি লোকাল এই জায়গাটা অবশ করে দেওয়া, তারপরে ক্যাথেটার প্রপারলি প্রবেশ করানো, তারপর ক্যাথেটার প্রপার জায়গায় গেছে কি না প্রপারলি। তার মানে এই যে টাইমটা যত বেশি করে নিব তত ইনফেকশান রেট বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে দ্যাটস ওয়াই প্রোলংড ক্যাথেটার প্রবেশ করানোর টাইম যদি বেশিক্ষণ নেওয়া হয় তাহলে ইনফেকশান রেট বাড়বে। সিমিলারলি মাল্টি লুমেন ক্যাথেটার, ধরো একটা পাইপ, এই পাইপের সঙ্গে দেখো এখানে একটা লিম্ফ রয়েছে, এখানে একটা লিম্ফ রয়েছে, এখানে একটা লিম্ফ রয়েছে। তাহলে তিনটে লিম্ফ যদি থাকে তাহলে যে কোনো লিম্ফ থেকে কিন্তু ইনফেকশান ভেতরে ঢুকতে পারে, দিয়ে ছড়িয়ে পড়তে পারে। তার তুলনায় যদি আমার দুটো লিম্ফ থাকতো তাহলে ইনফেকশান রেটটা কমে যেত, চান্স প্রবাবিলিটিটা কমে যেত। সো দ্যাটস ওয়াই মাল্টি লুমেন ক্যাথেটার যদি হয় তাহলে কিন্তু ইনফেকশান রেট বাড়তে পারে। এবং প্রপার স্টেরিলাইজেশান যদি না করা হয় তাহলে কিন্তু ইনফেকশান রেট কিন্তু অনেকটা বাড়তে পারে। এবং বেসিক্যালি আমরা তাহলে সাসপেক্ট কি করব না, বেসিক্যালি পেশেন্টের ক্যাথেটারাইজেশন ধরো আজকে তুমি এখন 10টার সময় করলে, 48 ঘন্টার পর যদি তার জ্বর আসে, যদি তার বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ যেসব সিমটমসগুলো বললাম সেসব সিমটমসগুলো থাকে, এবং তাহলে আমরা বেসিক্যালি কমন ইনফেকশান প্যানেল আমরা টেস্ট করব। কী কী ইনফেকশান প্যানেল? নর্মালি আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা দেখব বেসিক্যালি তোমার রিয়াক্টিভ লিউকোসাইটোসিস মানে লিউকোসাইটের কাউন্ট বাড়বে, ডব্লিউবিসির কাউন্ট বাড়বে। ইএসআর হাই হতে পারে, কারণ কি না বেসিক্যালি তোমার আরবিসি সেডিমেন্টেশনটা অনেকটা বেড়ে যায়, ইএসআর হাই হতে পারে। আমাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিন হাই হতে পারে, আমাদের ল্যাকটেট হাই হতে পারে,
ল্যাকটেট হাই হতে পারে। আমাদের প্রোক্যালসিটোনিন, আমরা একদিন ইনফেকশন প্রোফাইল নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব আমাদের ডিএমএলটি যখন আমরা পড়াবো। সো প্রোক্যালসিটোনিন বাড়তে পারে। আমরা যদি অক্সিজেন স্যাচুরেশন কমতে পারে। আমরা যদি এবিজি বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা তোমার বাইকার্বনেট আয়ন, পিএইচ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আমরা অ্যানালিসিস করে সেখানে আমরা অ্যাসিডিওসিস না অ্যালকালোসিস সেটা আমরা বুঝতে পারি। তো এইভাবে ইনফেকশান প্রোফাইল আমরা চেক করব। এবং পাশাপাশি অবশ্যই যেহেতু ডেবিলিটেড পেশেন্ট সেহেতু অবশ্যই আমরা স্কিন কেয়ারটা কিন্তু স্কিন অ্যান্ড সফট টিস্যু কেয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশেষ করে তোমার হাইজিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই আমরা ব্লাড কালচার করব। এবং ব্লাড কালচার দুটো ডিফারেন্ট সাইড থেকে নিব। ব্লাড কালচার করার সময় একটা সাইড থেকে পাংচার করে ব্লাড না নিয়ে বা একটা ক্যাথেটার থেকে শুধুমাত্র ব্লাড না নিয়ে আমরা কিন্তু দুটো সাইড থেকে নিতে পারি। যেমন ধরো মোস্ট ইম্পর্ট্যান্ট, ধরো এই পেশেন্টের এইখানে ধরো একটা ক্যাথেটার লাগানো আছে। ভেরি গুড। তো আমি এই ক্যাথেটারের সম্ভব হলে যে কোনো একটা পোর্ট থেকে আমি ব্লাডকে ড্র করলাম, দিয়ে একটা আমি কালচারের জন্য স্যাম্পল নিলাম। আরেকটা হচ্ছে পেশেন্টের আমি হাত থেকে আমি কি করলাম, ব্লাড ড্র করে আরেকটা স্যাম্পল নিলাম। কেন না, তার কারণ হচ্ছে দেখো, যদি এই স্যাম্পলটার রিপোর্ট পজিটিভ আসে, এটা যদি নেগেটিভ আসে, তার মানে এটা সিগনিফাই করছে যে এইখানে কোনো ক্রস ইনফেকশান হয়েছে, ইনফেকশানটা পুরো বডিতে ছড়ায়নি। দুটো যদি পজিটিভ আসে তাহলে তো অবশ্যই বডিতে ছড়িয়েছে। তার মানে বেসিক্যালি আমি একদম নিশ্চিত হতে চাইছি যে এইখানে কারণে কোনো কিছু ইনফেকশান এইটুকু জায়গায় সীমাবদ্ধ না পুরো বডিতে ছড়িয়ে পড়েছে। দ্যাটস ওয়াই ব্লাড কালচার ফ্রম টু distinct sites, that's most important. Clear? আচ্ছা, অনেক সময় এই ক্যাথেটারের গায়ে যদি কোনো পুঁজ থাকে তাহলে সেই পুঁজটাকেও কিন্তু কালচার করার জন্য আমাকে স্পেসিমেন কালেক্ট করতে হবে এবং সেই পুঁজটাকেও কিন্তু আমাকে কালচার করতে হবে। তো সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড ইনফেকশানের সিউডোমোনাস, প্রচণ্ড হসপিটাল রিলেটেড ইনফেকশানের জন্য সিউডোমোনাস স্পিসিস কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এই ইনফেকশানকে আমরা প্রপারলি ডিটারমাইন করার জন্য মাল্টিপল আমরা ব্লাড কালচার করব। সিরিয়াল ব্লাড কালচার, অ্যাকচুয়ালি কি সিরিয়াল পরপর ব্লাড কালচার
এবং আদার ইনফেকশান প্রোফাইল ইনক্লুডিং সিবিসি কিন্তু মাল্টিপল টেস্ট। সো দিস ইজ সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড ইনফেকশান। সেকেন্ড ইনফেকশান যেটা খুব কমন সেটা হচ্ছে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড বেশি। তার কারণ হচ্ছে মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট যদি দেখি তাহলে এই যে ইউরেথ্রা আর এই হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এই হচ্ছে ইউরেটার, আর হচ্ছে ভ্যাজাইনা। তার মানে ভ্যাজাইনা থেকে ইউরেথ্রার দূরত্ব খুবই কম এবং ইউরেথ্রা থেকে ইউরিনারি ব্লাডারের দূরত্ব খুবই কম। তার মানে মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা অনেকটা শর্ট, তার ফলে কিন্তু সহজে কিন্তু ইনফেকশান হওয়ার চান্স কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি। তার উপর যদি আবার ক্যাথেটার যদি লাগানো থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কিন্তু হওয়ার চান্স বেশি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে সিমটমসগুলো সাধারণত পেচ্ছাপ করতে জ্বালা, তাকে আমরা বেসিক্যালি ডিসইউরিয়া বলতে পারি, এবং অবশ্যই ইউরিনারি রিটেনশান, পেচ্ছাপ জমে থাকা। কারণ কি, পেচ্ছাপ করতে জ্বালা হলে পেচ্ছাপ করতে যাবে না, পেচ্ছাপ জমে থাকবে। এবং পেচ্ছাপ যদি জমে থাকে, দেখো খুব ইম্পর্ট্যান্ট, ধরো এই হচ্ছে ইউরিনারি ব্লাডার, এই হচ্ছে ইউরেথ্রা, এই ধরো জেনিটাল অর্গান, তাহলে যখনই পেচ্ছাপ করতে যাচ্ছে তখন ব্যথা জ্বালা হচ্ছে, তাহলে পেচ্ছাপ জমে থাকছে। পেচ্ছাপ জমে থাকলে আমার তো কিডনি থেকে বারবার করে তো পেচ্ছাপ তৈরি হচ্ছে, তাহলে পেচ্ছাপ আসছে, তাহলে পেচ্ছাপ জমে থাকলে এটা ভর্তি হবে, যখনই ভর্তি হবে তখনই সংকুচিত হবে, দিয়ে কিন্তু বারবার করে পেচ্ছাপ পাবে। তাহলে বারবার করে পেচ্ছাপ অনুভূতি, বাট পেচ্ছাপ করতে যেতে ভয়, তার জন্য পেচ্ছাপ জমে আছে। এবং এই ইনফেকশানটা কিন্তু বেসিক্যালি ব্লাডারে ছড়াতে পারে, দিয়ে একটা ব্লাডার ইনফেকশান ঘটাতে পারে। সেই ইনফেকশানটা কিন্তু ইউরেটারের মধ্য দিয়ে কিডনিতে ছড়াতে পারে, তাকে আমরা লিওনেফ্রাইটিস বলতে পারি। তাকে আমরা কি বলতে পারি? লিওনেফ্রাইটিস। দিয়ে কিডনি কিন্তু ড্যামেজ হতে পারে। এবং এই ইনফেকশানের কারণে, প্রলংড ইনফেকশানের কারণে কি হতে পারে? স্টোনও হতে পারে। কারণ কি, পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না, স্টোন হতে পারে। তো ফিভার, এবং এই ইনফেকশান অনেক সময় তল পেটে পুরোটা ছড়াতে পারে। সো পেলভিক ইনফেকশান হতে পারে। তো পেলভিক ইনফেকশান হতে পারে। পেন হতে পারে, ব্যথা হতে পারে, ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। ভয়ে জল খাচ্ছে না, ডিহাইড্রেশন হতে পারে। ভয়ে জল খাচ্ছে না, জল খেলে ইউরিন যেতে হবে, ডিহাইড্রেশন হতে পারে। তো এই ইনফেকশান আমাদের বিভিন্ন সোর্স থেকে হতে পারে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাথেটার। আমরা নর্মালি যখন ইউরিনারি ব্লাডার থেকে সরাসরি ইউরেথ্রার মধ্য দিয়ে যখন
স্পন্টিনিয়াস ইউরিন আসে না, যখন ইউরিন এখানে জমতে থাকে তখন আমরা ক্যাথেটার এখানে পরিয়ে দিই। ক্যাথেটার পরালে সেই ইউরিনটা বাইরে বেরিয়ে যায়। সেই ক্যাথেটারটা আমরা অনেক দিন পরিয়ে রাখি, অথবা মাঝে মধ্যে আমরা ইন্টারমিটেন্ট ক্যাথেটার আমরা পরাই। এবং তো তার ফলে ক্যাথেটার একটা অন্যতম সোর্স ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে। কারণ কি, আগের মতো একই কথা, যে ক্যাথেটারের উপর কিন্তু বায়োফিল্ম তৈরি হতে পারে, অথবা ক্যাথেটারের ভেতরে ইনফেকশান যেতে পারে। তাকে আমরা ক্যাথেটারের উপরে যদি বায়োফিল্ম তৈরি হয় তাকে আমরা এক্সট্রা লুমিনাল ক্যাথেটার ইনফেকশান বলতে পারি। এক্সট্রা লুমিনাল বলতে বেসিক্যালি ক্যাথেটারের উপরে ইনফেকশান তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল এক্সট্রা লুমিনাল। আর ক্যাথেটারের ভেতরে যদি ইনফেকশান থাকে তাকে আমরা বলি ইন্ট্রালুমিনাল। এখন দেখো, এই ক্যাথেটারের মধ্যে যদি ইনফেকশান থাকে, সেই ইনফেকশানটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইউরিন কিন্তু বেশি আসতে পারে না, ইউরিন স্ট্যাটিস দেখা যায়। তার ফলে ইন্ট্রালুমেনের ক্ষেত্রে ইউরিন স্ট্যাটিস দেখা যায় বেশি করে। এছাড়াও অনেক সময় সিস্টোস্কোপি বা ইউরেথ্রোস্কোপি যখন আমরা ক্যামেরা ঢুকাবো বা কোনো নল ঢুকাবো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইনফেকশান আসতে পারে। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হসপিটাল থেকে ছড়ায় বেসিক্যালি তোমার টয়লেট ইউজ, বেড টয়লেট, বা ওখানে মাল্টিপল পেশেন্ট বিভিন্ন টয়লেট ইউজ করে, সেখান থেকে ছড়ায়। তার ফলে একটা টয়লেট ক্লিনিংও একটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেজারমেন্ট। সো কোন কোন জীবাণু দায়ী? প্রধানত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বিশেষ করে ইশ্চেরিয়া কোলাই, বিশেষ করে তোমার ক্লেপসিলা, বিশেষ করে তোমার সিউডোমোনাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো প্রধানত দায়ী। আর কিছু ফাঙ্গাস যেমন ক্যান্ডিডা, সাধারণত ফাঙ্গাস না খুব একটা বেশি অ্যাফেক্ট করে না। সাধারণত যাদের বেসিক্যালি ইমিউনিটি কম, যাদের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, এবং যারা মাল্টিপল অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি, প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ খাচ্ছে এবং ইমিউনিটি তাদের কম আছে অটোমেটিক্যালি, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার ফাঙ্গাস ইনফেকশন এবং স্টেরয়েড থেরাপি তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন বেশি হয়। এবং ফাঙ্গাস ইনফেকশান সাধারণত প্রস্থেটিকের ক্ষেত্রে বেশি হয়, আমরা যেটা পরে আসবো। আচ্ছা, তো তাহলে ক্যাথেটার ইনফেকশান যাতে না ছড়ায় তার জন্য আমরা বেসিক্যালি কি করতে পারি? আমরা বায়োফিল্ম যাতে না প্রডিউস হয়, তার ম্যাক্সিমাম আমরা 2 উইকসের পর ক্যাথেটার রিমুভাল করতে পারি। অথবা আমরা করতে পারি ইন্টারমিটেন্ট, আমরা কি করতে পারি ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন। ইন্টারমিটেন্ট ক্যাথেটার লাগাতে পারি মাঝে মধ্যে যখন দরকার হবে। আর নাহলে ক্যাথেটার আমরা 2 উইকের পর রিমুভ করতে পারি, দিয়ে আবার পাল্টাতে পারি। অথবা আমরা ক্যাথেটার না লাগানোর চেষ্টা করি। আমরা টেস্ট কি করব? অবশ্যই আমরা বেসিক্যালি ইউরিন স্যাম্পল কালেক্ট করব। এবং সাধারণত আফটার রিমুভাল অফ ক্যাথেটার, কারণ কি, এই ধরো পেনিস, এই ধরো আমার ক্যাথেটার লাগানো আছে, এই ধরো ইউরিনারি ব্যাগ,
ব্যাক। এইবারে আমি ইউরিনারি ব্যাক, ঠিক আছে। এবারে ক্যাথেটার, আচ্ছা এই ক্যাথেটারটাকে আমি রিমুভ করে আমি ইউরিনটাকে স্যাম্পল নিতে পারি এবং এই ইউরিন স্যাম্পল থেকে আমি কিন্তু করতে পারি, কারণ ক্যাথেটারের মধ্যে অনেক সময় জীবাণু থাকে, তার ফলে ক্রস পজিটিভিটি বা ক্রস পজিটিভ রেজাল্ট বা ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর অনেক সময় আমরা এখানটায় বেসিক্যালি ব্যাকটেরিয়াগুলো কাউন্ট করব। যদি পেচ্ছাপের মধ্যে পুঁজ আসে, পেচ্ছাপের মধ্যে পুঁজকে আমরা কি বলি সেই কন্ডিশনকে? পাইউরিয়া। কি বলি? পাইউরিয়া। তো পাইউরিয়া কখন আমরা বলবো না, যদি আমাদের ব্যাকটেরিয়াল কাউন্ট 1,00,000 উপরে হয়ে থাকে। 1,00,000 গ্রেটার দেন 1,00,000 কলোনি ফর্মিং ইউনিট, CFU। যদি আমরা পার্সেল এবং ব্যাকটেরিয়াল কাউন্ট যদি আমাদের 1,00,000 উপরে, বিশেষ করে ব্যাকটেরিয়াল কাউন্ট যদি আমাদের 1,00,000 CFUর উপরে হয়ে থাকে, তাকে আমরা বলবো পাইউরিয়া। ফিভার, চিল, রিগর, ভমিটিং টেন্ডেন্সি, পেটের ব্যথা, পেচ্ছাপ করতে জ্বালা, ডিসিউরিয়া, ইউরিনারি রিটেনশন, বারবার করে পেচ্ছাপ পাওয়া, দ্যাটস ওয়াই। তো আমরা সেকেন্ড ক্যাটাগরি ইনফেকশন মোস্ট কমন দেখলাম এবং ডেডলি। অনেক সময় ডায়াবেটিক মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে ইনফেকশানের ফলে সুগার ফল করতে পারে। কারণ কি, যখন ব্যাকটেরিয়া খুব র্যাপিডলি গ্রো করে তখন সেই এমনি তো ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টরা বেসিক্যালি ইনসুলিন নিচ্ছে বা ইনসুলিন লাইক ড্রাগস নিচ্ছে, তার ফলে কিন্তু তার অনেক সময় সুগারের পরিমাণটা একটু ম্যাক্সিমাম ডোজে নেওয়া হয়, যদি সুগারটা এমনি ফল করে থাকে অল্প। দেখো খুব কমন এক্সাম্পল, ধরো ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট যদি প্রচণ্ড আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট হয়, তাহলে তাকে পলি অ্যান্টি ডায়াবেটিক থেরাপি, তাকে 2-3টা ওষুধ দেওয়া হচ্ছে, তার সঙ্গে ইনসুলিন দেওয়া হচ্ছে, তার ফলে তার সুগারটা কিন্তু অলমোস্ট কন্ট্রোলে আছে বা লোর দিকে আছে। এবারে এখানে যখন ব্যাকটেরিয়া যখন গ্রো করবে, তাহলে সেইটুকু সুগারটাও তারা কিন্তু খেয়ে নেবে, তার ফলে ব্লাড সুগারটা কিন্তু আরও লো হয়ে গেল। ব্যাকটেরিয়া গ্রো করার ফলে তার যে সুগার ছিল, সেই সুগারটা কিন্তু ব্যাকটেরিয়া সুগার খেতে প্রচণ্ড ভালোবাসে, সুগারটা কিন্তু খেয়ে নেবে, তার ফলে ব্লাড সুগারটা যা ছিল আরও লো হয়ে গেল। তার ফলে ওই ডায়াবেটিক পেশেন্টদের আমরা যদি আবার ওষুধ লোডিং করি, ইনসুলিন বা অন্যান্য লোডিং করি, তাহলে হুট করে কিন্তু ব্লাড সুগারটা প্রচণ্ড ফল করতে পারে। সো দ্যাটস ওয়াই ডায়াবেটিক পেশেন্টদের যারা পলি অ্যান্টি ডায়াবেটিক থেরাপি নিয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ইনফেকশানের কারণেও অনেক সময় কিন্তু এদিকে ওষুধ চলছে, সেদিকে ইনফেকশান সুগার খেয়ে ফেলছে, তার ফলে সুগার কিন্তু ড্রপ করতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা যে ইনফেকশানে যাব, আমাদের স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান। সো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান বেসিক্যালি প্রচণ্ড কমন এবং বেসিক্যালি সাধারণত পোস্ট অপারেটিভ স্কিন ক্লোজার। ধরো এই একটা অংশ কাটা হয়েছে, ধরো এই অংশ কাটা হয়েছে, তো এখানে আমি প্রপারলি সেলাই করেছি,
সবাই প্রপারলি সেলাই করেছে। ক্লিয়ার? তো এই যে নটগুলো থেকেও ইনফেকশান ছড়াতে পারে। প্রপারলি যদি এখানটায় সেলাইগুলোর ফলে যদি এই যে এজগুলো, এই যে প্রান্তগুলো, এই প্রান্তগুলো যদি প্রপারলি চেপে যায়, আমি এমনভাবে সেলাই করলাম এই যে প্রান্তগুলো, এই প্রান্তগুলো একদম পুরো চেপে গেল বা দেবে গেল, তাহলে কি হবে, এখানে প্রপারলি রক্ত চলাচল হবে না। এখানে কি হবে, প্রপারলি রক্ত চলাচল হবে না। প্রপারলি রক্ত চলাচল না হলে এই টিস্যুগুলো কিন্তু মারা যাবে, নেক্রোসিস তৈরি হবে। তার ফলে এই টিস্যুগুলোই কিন্তু ইনফেকশান তৈরি করবে। যে জিনিস মৃত সেখানে ইনফেকশান রেট বেশি। আচ্ছা, তারপর কি হতে পারে না, তারপর অনেক সময় প্রপারলি যদি ড্রেসিং না করা হয়, প্রপারলি যদি কেয়ার না করা হয়, ওন্ড কেয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং যদি সাসসেপ্টেবল পেশেন্ট তাদেরকে যদি আমরা প্রপারলি অ্যান্টিবায়োটিক থেরাপি কাভারেজের মধ্যে না রাখি, বিভিন্ন বারবার করে আমরা যদি অবজার্ভ না করি, ভাইটালসগুলো যদি না দেখি, প্রপারলি সার্জিক্যাল সাইটটাকে প্রপারলি যদি না দেখি, দেখো সার্জারির টাইমিংস যত বাড়বে, সার্জারির টাইম যত বাড়বে তত কিন্তু ইনফেকশান রেট কিন্তু বাড়ে। সার্জারির টাইম যত বাড়বে তত ইনফেকশান রেট বাড়ে। সার্জারির সময় টিস্যু হ্যান্ডলিং, টিস্যুকে যত্ন করে হ্যান্ডেল করতে হয়। যদি আমি হ্যাপাজার